সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আমি উপস্থিত। ভূমিকাতে শুধু এটুকুই জানাবো যে আমি কোনো সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। আমার কাছে মানে আমার চেম্বারে যারা যারা আসবেন বা আমাকে দিয়ে যারা অনলাইনের প্রেডিকশন করাচ্ছেন সকলকেই বলছি, আমার নিয়ম এটা ঠিক কি ভুল এইগুলো নিয়ে আমি এখন ক্ল্যারিফাই করব না, বা এইগুলো নিয়ে আমি কোনো প্রসঙ্গ টানবো না। আমার নিয়ম, আমার কাছে যদি আসতে হয় তাহলে কখনোই হাতে জেমস্টোন পরে আসা যাবে না, বা জেমস্টোন রেমেডি এটাকে বিশ্বাস করা যাবে না। এটা কিন্তু আমার নিয়ম, বারবার ধরে বললাম। যদি কখনো আপনারা ছল চাতুরির চেষ্টা করেন, আমার কাছে কোনো কিছুই লুকোনো যায় না, আমি আগেও বলেছি। ধরে আমি ফেলবই, অনেক সময় ধরে ফেলেও আমি চুপচাপ থাকি, সারাক্ষণ তো আর চিৎকার চেঁচামেচি করা যায় না, তাই জন্যই। কিন্তু আমি জেমস্টোনকে রেমেডি বলে বিশ্বাস করি, জেমস্টোন হাতে পরি। এবার স্যারের চেম্বারে আসতে হবে, জেমস্টোনটা খুলে পকেটের মধ্যে, তারপরে চেম্বারে ঢুকলাম, আবার জেমস্টোন পরে নিলাম। মনে রাখবেন, আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এটা কিন্তু বারবার ধরে আমি জানিয়ে রাখলাম। আমাকে কোনো কিছু লুকোবেন না, ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, যে জেমস্টোনকে যারা যারা বিশ্বাস করেন, জেমস্টোন যারা যারা হাতে পড়ে আছেন, তারা কখনো কোনো মতেই কিন্তু আমার কাছে আসবেন না, আমার চেম্বারে আসবেন না। আমি পূর্বেও বলেছি এবং এটা সবাই জানে, আমি ভালোর ঠিক যতটা ভালো, খারাপের কিন্তু তার চাইতে দ্বিগুণ খারাপ হয়ে যেতে পারি। কেমন কলিযুগের দুর্বাসা মুনি বলা হয় আমাকে, এটা একদম পারফেক্ট। এই কথাটা বা এক্সাম্পলটা একদম পারফেক্ট। আমি এইটুকুই কেবলমাত্র জানালাম। আজকের প্রেডিকশনটা শুরু করছি। আমি সর্বপ্রথম জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক এভরিথিং নিয়ে আলোচনা করব। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে বহুবার বলেছি, আজকে আর নতুন করে বলবো না। আমি প্রথমেই এই যার প্রেডিকশনটি করতে চলেছি, একজন জাতকের, তার প্রেডিকশনটি যখন আমি ক্যালকুলেশন করছিলাম এই অনলাইন প্রেডিকশন করব বলে, তখন আমার খুব খারাপ লাগছিল। এবং যেই সত্যটাকে আমি সত্য বলে মেনে এসেছি, সেটাই এর জীবনে ঘটেছে। তা হচ্ছে, বেঈমানি কখনো কিন্তু কোনো আননোন পারসন করে না। অজানা মানুষ, দূরের কেউ কখনো কিন্তু বেঈমানি করে না। কেউ যদি বেঈমানি করে তাহলে কিন্তু মনে রাখবে সে তোমার খুব ক্লোজ, খুব কাছের মানুষ। তাই জন্য এটা খুব সত্যি কথা যে বেঈমানি, চরম শত্রুতা, শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলা, এরকম সিচুয়েশন তখনই কিন্তু ঘটে যখন কাছের মানুষগুলোকে তুমি লাই দিয়ে মাথায় তোলো। আমাদের জীবনে এমন কখনো কখনো সময় আসে যখন চারদিকটা অন্ধকার বলে মনে হয়। এক পা এগোবো, কোথায় যাব বুঝতে পারছি না, চারিদিকে কোহরা কোহরা কোহরা, চারিদিকে ড্রাউজিনেস, আমি বুঝতে পারছি না, লক্ষ্যভ্রষ্ট। যখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন কিছুক্ষণের জন্য হোল্ড, বা দরকার হলে একটু পিছিয়ে যাও, থেমে যাও, এগিয়েও না।
যদি তুমি মনে করো প্রতি মুহূর্তে আমাকে এগোতে হবে, তখনই আমার ভুল ডিসিশন আমি নিয়ে ফেলছি, বা ভুল পদক্ষেপের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার সেই শ্রীকৃষ্ণের কথাতেই আসবো, কারণ আমার মনে হয় শ্রীকৃষ্ণের চাইতে সাইন্টিফিক কেউ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই সৌর জগতে কিন্তু কেউ নেই। তিনি কিন্তু বারবার বলে গেছেন, যুদ্ধে জেতার জন্য সবসময় আক্রমণই শেষ কথা নয়, দাঁড়িয়ে যাওয়া, প্রয়োজন হলে পিছিয়ে আসো, তারপর আবার এগোও, সময়কে ব্যবহার করতে জানতে হয়। আমরা যদি খুব ভালো মতন কোনো বাঘকে শিকার করতে দেখি, প্রথমে কিন্তু সে তার যাকে শিকার করবে তার প্রতি কিন্তু সে একদম কনসেন্ট্রেশনের যে লেভেলটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। কখনো কখনো সে কিন্তু চুপচাপ বসে পড়ে, কখনো কখনো পিছিয়ে আসে, কিন্তু তারপর যখন সে আক্রমণ করে তখন কিন্তু পার্টিকুলার যাকে সে টার্গেট করেছে তার পেছনেই দৌড়ায়। হ্যাঁ, 1000টা হরিণ, 100টা ছাগল গরু দৌড়চ্ছে, সেগুলো তার মাথায় থাকে না। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু কনসেন্ট্রেশনের জায়গা, যে হাই লেভেল অফ কনসেন্ট্রেশনের জায়গাটা যদি দেখতে হয়, একদম রাত্রিবেলায় যখন কেউ গাড়ি চালাচ্ছে তার চোখটা দেখবে। রাত্রিবেলায় যখন কোনো ড্রাইভার গাড়ি চালায়, আমি ড্রাইভার বলতে পছন্দ করি না, পাইলট, সে ট্রাক ড্রাইভার হতে পারে, 4 চাকার ড্রাইভার হতে পারে, যখন কোনো গাড়ি চালায় তার চোখটা শুধু দেখবে, কনসেন্ট্রেশন লেভেলটা তখন একদম হাইতে চলে যায়। কেন ওরা জানে এই দিক থেকে ওই দিক হলে কিন্তু সে ইন্দ্রের সবাই চলে যাবে একদম, আর কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব বলে কোনো কিছু নেই। এই অবজারভেশনের খুব প্রয়োজন আছে জীবনে সফল হতে গেলে। আমি যদি খুব ভালো মতন জন্মছকটি লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, এই জাতকের কিন্তু কুম্ভ লগ্ন এবং মেষ রাশি। কুম্ভতে অর্থাৎ 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। মেষের ঘরে চন্দ্র বসে রয়েছে, 4 নম্বর 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। কর্কটের ঘরে 6 নম্বর ঘরে ইউরেনাস এবং কেতু বসে রয়েছে। 7 নম্বর ঘরে রবির ঘরে, সিংহের ঘরে নেপচুন বসে আছে। 8 নম্বর ঘরে কন্যার ঘরে, বুধের ঘরে প্লুটো বসে আছে। 9 নম্বর ঘরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুক্রর ঘরে, তুলার ঘরে বুধ বসে রয়েছে, কিন্তু মঙ্গলও বসে রয়েছে। আমি বারবার ধরে বলেছি, যেই 9 নম্বর ঘর এবং এই মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ সাডেন ব্লক করে দেয়। এটা কিন্তু জীবনের দুর্ঘটনা বলে। সবসময় 4 চাকা যারা দুর্ঘটনা করছি বা বাইকে দুর্ঘটনা করছি মানে দুর্ঘটনা নয়, আমার জীবনটা বেশ চলছিল, হঠাৎ করে ব্লক হয়ে গেল, এটা কিন্তু ঘটায়। 10 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির জায়গা, ভেরি নাইস, অর্থাৎ বৃশ্চিকের ঘরে, মেষের ঘরে। 11 নম্বর ঘরে ধনুর ঘরে বৃহস্পতির ঘরটা নেগেটিভ হয়ে গেল। কেন? রবি এবং শুক্র বসে রয়েছে, দারিদ্র যোগ। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। 10 নম্বর ঘর মানে কি বলেছি? ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-4-10 কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, সাংসারিক ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে এই জায়গাটা কিন্তু ক্ষেত্রের জায়গায় ডিস্টার্ব হয়ে গেল। এবার 12 নম্বর ঘরটা যদি দেখা যায়, মকরের ঘর, শনির ঘর, শনি বসে আছে কিন্তু সেখানে রাহু বসে আছে, তাহলে তীব্র মাত্রায় কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এই আমাদের শনি এবং রাহুর মধ্যে একত্রীকরণ, এবং শনির ঘরেই কিন্তু শনি নেগেটিভ ঘরে বসে আছে, জীবনের ব্যয় স্থানে বসে আছে 12 নম্বর ঘরে। এবার যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি, তাহলে 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 3 নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং রাহু চলে এসছে। 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 5 নম্বর ঘরে ইউরেনাস, 6 নম্বর ঘরে বুধ, 7 নম্বর ঘরে নেপচুন মঙ্গল, 8 নম্বর ঘরে প্লুটো রবি, 9 নম্বর ঘরে শনি শুক্র এবং কেতু। শুক্র কেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো। শুক্র দ্বারা কিন্তু প্রেমজ জীবন, বিবাহিত জীবনকে বোঝা যায়। 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতি, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। প্রথমেই যদি 1-6-10 কানেকশন লক্ষ্য করা যায়,
তাহলে চন্দ্রকে দেখতে হবে। কেন? তার কারণ হচ্ছে চন্দ্র কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং চন্দ্রের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে কোথায় বসে রয়েছে? সে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং চন্দ্র সমসপ্তমে কিন্তু সেই মঙ্গলকেই হিট করছে। তাহলে প্রথমত হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান খারাপ তা তো নয়, কিন্তু মঙ্গল নেগেটিভ ভাবে বসে রয়েছে। এবার এক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা ছিল যতক্ষণ চন্দ্রের সাথে তার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বা ভাইব্রেশন বা পার্সেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ চন্দ্র তো মঙ্গলের ঘরে পজিটিভ হয়ে রয়েছে। তাহলে কেতুকে কি বলেছি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পজিটিভ কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, পজিটিভ কোনো গ্রহের সাথে বসে থাকে, তাহলে সে পজিটিভ হয়ে যায়, কেননা ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। আর যদি নেগেটিভ গ্রহের সাথে বসে থাকে বা নেগেটিভ গ্রহের আন্ডারে বসে থাকে বা ঘরে বসে থাকে, তাহলে কিন্তু সে নেগেটিভ হয়ে যায়। তাহলে চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্র তো যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের ঘরে পজিটিভ ছিল। তাহলে জীবনের একটা ফেজ কিন্তু যদি 6 নাম্বার ঘর সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে অত্যন্ত পজিটিভ ছিল। কিন্তু তারপর যদি লক্ষ্য করা যায় চন্দ্র যে মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল শুক্রের ঘরে, তার মানে এবং 9 নাম্বার ঘর সাডেন ব্লক, তাহলে আমার সার্ভিসের জায়গাটা হঠাৎ করে অফ হয়ে যাওয়া। চন্দ্র যখন উচ্চ পর্যায়ে থাকে এবং যখন 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটাকে বোঝা যায় এবং সেই জায়গাটাকে যদি ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে এই জাতকটি অত্যন্ত ভালো কাজ করতো, কিন্তু সরকারি কাজ করতো না। কেননা মনে রাখা দরকার আছে কেতু উচ্চস্থ মানে ফার্স্ট পর্যায় বা ওই 40% 30% উচ্চস্থ, বাদবাকিটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে ফেজ রিলেটেড উচ্চস্থ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু পুরোপুরি উচ্চস্থ নয়, আর রবি একদম ডাউন হয়ে রয়েছে, বিশেষ করে কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে কোনো মতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এ অসৎ মানুষ নয়। কিন্তু আমি যদি এখন কর্মের জায়গাটা দেখি, কেননা 10 নাম্বার ঘর যে মঙ্গলের ঘর, 10 নাম্বার যেখানে বৃহস্পতি বসে রয়েছে, সেই মঙ্গল কিন্তু শুক্রের আন্ডারে চলে এসছে। শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ। তাহলে এই জাতকটি অত্যন্ত সৎ, মেধাবী এবং যে কাজটি করছে সেই কাজ সম্পর্কে সে মারাত্মক দক্ষ। প্রবলেম কি হয়ে গেল? তার কর্মস্থানে কিন্তু ইল্লিগেল অ্যাক্টিভিটিসের জায়গা মঙ্গল এবং শুক্র, এবং সেটা চাঁদকে হিট করছে, চন্দ্রমাকে হিট করছে। তাহলে মানসিক ভাবে কিন্তু সে আনহ্যাপি থাকবে, কিন্তু কোনো মতে সে অসৎ হয়ে যাবে না। বোঝাতে পারলাম? খুব ইন্টারেস্টিং ছক। কিন্তু সে যেই জায়গাটায় কাজ করতে যাচ্ছে সেই কাজের জায়গাটাই কিন্তু সে ভীষণ অনেস্ট, সে কর্মও করছে ভীষণ অনেস্ট, মানে একদম সততার সাথে কাজ করছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে কর্মস্থানটা বা কর্মস্থানের মানুষগুলো কিন্তু ভীষণ অসৎ প্রকৃতির, বা যে অর্গানাইজেশনে কাজ করতে যাচ্ছিল এমনও হতে পারে যে তারা আলটিমেট কিন্তু মানুষকে ঠকিয়ে, আমি অন্তত 3-4টে এরকম অর্গানাইজেশনের নাম ইমিডিয়েট বলে দিতে পারি। আমার স্টুডেন্টরা গিয়ে একদম স্ম্যাশড হয়ে গিয়েছিল, পরে যখন জানতে পেরেছিল মানসিক ভাবে তারা অত্যন্ত বিধ্বস্ত হয়ে যাচ্ছিল এবং তারপর কাজ ছেড়ে দিয়েছিল। তো এইরকম কোন জায়গায় প্রবলেম কি হয়ে গেল, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা 10 জন মিলে অসৎ কাজ করছি, ভালোই, মানুষ বুঝতে পারছে না। আরে ক্রাইম ডাজ নট পে ফে, ওই সমস্ত পরের কথা। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তাহলে কি হচ্ছে, ভালো মতন করে যাচ্ছিলাম, হঠাৎ করে কেউ একজন উড়ে এসে জুড়ে বসলো। সে কিন্তু অসৎ হতে চাইছে না, সে কিন্তু সৎ হয়ে একদম সেই জায়গাটায় ঘাঁটি গেড়ে বসে আছে, আমি সৎ, আমি অসৎ হব না। আমরা 10 জনই হই, 20 জনই হই, 1000 জনই হই, ওই একজন কিন্তু আমাদের কি করবে, আমাদের মনটাকে নাড়িয়ে দেবে, আমাদের মানে মারাত্মক ডিস্টারবেন্সের জায়গা চলে আসবে। এই যদি কখনো ফাঁসিয়ে দেয়, আমার যখন ইললিগেল অ্যাক্টিভিটিস, এ তো সাক্ষী থেকে যাচ্ছে। আমি একটু গল্পের ছলে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে, কেননা ক্যালকুলেশনটা আমার পরিষ্কার করা রয়েছে। তার ফলে কি হয়ে গেল, এবার একে হাঁটাতে হবে। এবার ওর শিক্ষাগত যোগ্যতা সবকিছুই তো পজিটিভ হয়ে রয়েছে, ওকে তো চাকরি ছাড়িয়ে কাকে দেওয়া যায়?
যার মানে দেখা যাচ্ছে যার নিজস্ব অ্যাক্টিভিটিসের জায়গায় দুর্বলতা রয়েছে বা কর্মস্থানে সে সঠিক মতন কাজ করতে পারছে না, মধ্যে কথা পারফরমেন্স যার ঠিক নেই, কিন্তু এর তো পারফরমেন্স টেরিফিক ছিল, তার ফলে একে তো মানে তাড়ানো যাচ্ছে না। তার ফলে কি হলো, একে বেকার বেকার ভুল ভাবে ফাঁসিয়ে দেওয়া হলো, একদম চ্যালেঞ্জ। কেননা 11th হাউস যখন রবি এবং শুক্রের অবস্থান এবং যখন 12 নম্বর ঘরে শ্রাপিত সৃষ্টি করছে, এবং 12 নম্বর ঘরের সমসপ্তম কি 6 নম্বর ঘর, তাহলে 6 নম্বর ঘর মানে কি বললাম, সার্ভিসের জায়গা। তখন কি হয়ে গেল, ওকে ফাঁসিয়ে দাও, ওকে এমন করো ও একদম যাতে বেসরকারি চাকরি কর্মচ্যুত করে দাও, তাহলে আমরা কিন্তু শান্তি, কেউ ধরতে পারবে না, নিজের মতন করে যাব। কেননা যারা অসৎ কাজ করে তারা কিন্তু বারংবার চিন্তা করে যে দূর ওই ক্রাইম ডাজ নট পে, এইগুলো কিন্তু তারা চিন্তা করে না। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার সে ফেঁসে গেল, তাকে ফাঁসিয়ে দেওয়া হলো, এবং তারপর কিন্তু তার চাকরিটাও চলে গেল একদম চ্যালেঞ্জ কা সাথ, একদম চ্যালেঞ্জ করে আমি বলতে পারি তার কিন্তু চাকরিটাও চলে গেল। এবার আমি একটা অর্গানাইজেশনে যেখানে কাজ করি, সেখানে কিন্তু আমি একদম সুস্থভাবে সুন্দরভাবে আমার ভেতরের নলেজ আছে এবং আমি কাজ করতেও রাজি, সব কিছু করছি। আমি কিন্তু একদম মানে স্যার বলেছেন ফাইট ফাইট ফাইট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্যারের ভিডিও শুনেছি, লড়াই করতে হবে, ফাইট করতে হবে, আমি সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করছি। হঠাৎ করে আমাকে যখন ব্লেম দেওয়া হলো, আমার দিকে যখন আঙ্গুল তোলা হলো, কেননা এই জগৎ সংসারটা বড় মারাত্মক জিনিস, বড় মারাত্মক জিনিস। জন্মেই যে কথাটা আমি শিখেছিলাম, আজকের দিনে সেই কথাটাই সবচেয়ে বেফালতু কথা, সেটা হচ্ছে সদা সত্য কথা বলিবে, সদা সৎ পথে চলিবে। তুমি সৎ পথে চলো। যারা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছো তাদেরকে বলছি, তোমরা সৎ পথে চলো, টিকতে পারবে না। পৃথিবীতে সৎ মানুষ একটা মানুষ দেখাতে পারলে, আমাকে যেন একদম এখান থেকে মানে বলকে যেমন ছোঁয়া হয় সেরকম ছুঁড়ে যেন এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যেন মানে বাইরে নিক্ষেপ করে দেওয়া হয়। একটা সৎ মানুষকে দেখাও যে শান্তিতে আছে, দেখাতে পারবে না, তুমি দেখাতে পারবে না। তুমি যতই যাই বলো না কেন, তুমি ঘরে বলো, সমাজ, রাষ্ট্র, দেশ, অর্গানাইজেশন, যে কোনো জায়গায় কোন সৎ মানুষ ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে, তুমি কখনো দেখাতে পারবে না। আমি তো বললাম, দেখাতে পারলে আমাকে একদম নিক্ষেপ করে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ডে, ছুঁড়ে ফেলে দেবে, কখনো তুমি দেখাতে পারবে না। কেউ এমনি বলতে পারে আমি সুখে আছি, খুব সুখে আছি, কিন্তু কোন অনেস্ট মানুষ সত্যি সত্যি একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে মানে অনেস্ট এবং সে সুখে আছে, জীবনে কোনোদিন তুমি দেখাতে পারবে না। এবার কি হয়ে গেল, আত্মসম্মান বোধের জায়গা, কেননা 3 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে চন্দ্র বসে রয়েছে এবং সমসপ্তমী কিন্তু শুক্রের ঘরে বুধও বসে রয়েছে। বুধ মানে তো যুক্তি, বুধ মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, এই জায়গাটাও তো মারাত্মক রয়েছে। এবং শনি 12 নম্বর ঘরে বসে থাকলেও শনি তো উচ্চস্থ হয়ে বসে রয়েছে নেগেটিভ ঘরে, তার ফলে আত্মসম্মান বোধ তার ভয়ঙ্কর। এবং কি হলো, আমি আর ইহজন্মে কোনোদিন চাকরি করব না, আমি বিজনেস করব। তুমি আমাকে জানিও যে আমি ভুল বলছি, তোমার মনের কথাটা আমি বলে দিচ্ছি, কারণ আমার কাছে যখন ছক থাকে তখন আমি একদম মানে একটা মানুষ সে হয়তো নিজের সম্পর্কেও সঠিক মতন জানে না, সেটাও কিন্তু আমি বলে দিতে পারি। আমি কিছুতেই আর চাকরি করব না, কেননা চাকরি সম্পর্কে একটা ভুল কনসেপশন তোমার মধ্যে কিন্তু কি হয়েছে, একদম পুরো ভেতরে একদম সততার সাথে সেটা কিন্তু গেড়ে গেছে বলা যেতে পারে, সততার সাথে বসে গেছে যে ধুর অর্গানাইজেশন আবার কাজ করতে গেলে ভালো কাজ করে লাভ কি আছে, রুলস এন্ড রেগুলেশন মেনে চললে কাজ কি আছে, আমি যদি সঠিক মতো নিয়মানুবর্তিতা মেনে চলি তাহলেও বাকি লাভ কি আছে, আমাকে তো তাড়িয়ে দিয়েছে এবং ব্লেম দিয়ে তাড়িয়ে দিয়েছে। একটা সৎ মানুষ সে কিন্তু কি হয়ে গেল, বেঁকে গেল। এরপর সে ঠিক করলো আমি নিজে বিজনেস করবো এবং নিজে উন্নতি করব, সম্ভব নয়।
আমি নিজে উন্নতি করব, নিজে বিজনেস করব সম্ভব নয় যদি তোমার গ্রহগত অবস্থান সাপোর্ট না করে। তার কারণ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কখনো আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তুমি চাইলেও কখনো তুমি বিজনেস ক্ষেত্রে সফল হতে পারতে। তুমি কিন্তু অত্যন্ত উচ্চ শিক্ষিত। তুমি কিন্তু, আমার মনে হয় না আমার আগে তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে বলে তুমি কিন্তু আমার কাছেই নিজেকে স্যারেন্ডার করে দিয়েছো। এতে কিন্তু আমি মানে কি বলবো, গর্বিত ফিল করছি। কেন হবে না বলতো? 7 নাম্বার ঘর দ্বারা আমরা বিজনেস ক্ষেত্রকে বুঝি। তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কর্মফলের জায়গায় এবং উন্নতির জায়গায় 11th হাউস রবির সাথে কানেকশন ক্রিয়েট করে দারিদ্র যোগ সৃষ্টি করেছে। এবার যদি বুধকে লক্ষ্য করা যায় তাহলে সেই বুধ কিন্তু 5 নাম্বার সফলতার অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরেও বুধ স্ট্রং। সেই বুধ কিন্তু শুক্রের ঘরে বসে আছে। স্যার দারুণ, সত্যি দারুণ। তাই জন্য বিজনেসটা তুমি শুরু করেছিলে বিশাল করে, মানে একটা গুমটি করে বিজনেস শুরু করলাম তা কিন্তু নয়, বিশাল করে শুরু করেছিলে। কিন্তু কি হলো? মঙ্গল তো সেখানে বসে রয়েছে 9 নাম্বার ঘরে। তাহলে শুক্র আর মঙ্গল মানে কি বললাম? সাডেনলি প্লট, টাকা পয়সা দিয়ে সাবঅর্ডিনেট কর্মচারী দিয়ে বিজনেস শুরু করলে আলটিমেট লাভের কথা বাদ দাও, এই বিজনেসটা কার সাথে হবে? নিজের সাথে নিজের তো বিজনেস হওয়া সম্ভব নয়। কেননা বারবার ধরে বলেছি 7 নাম্বার ঘর দ্বারা কি হয়? পার্টনারের জায়গা। পার্টনার মানেটা কি? আমি বিজনেস করছি, আমার কাস্টমারও তো আমার পার্টনার। কমিউনিকেশনের জায়গাটা তারা যদি না আসে, তাদের সাথে যদি রিলেশন ক্রিয়েট না হয়, আমরা পার্টনার মানে কেবল ভাবি তুমি এবং আমি মিলে বিজনেস শুরু করলাম বা বিবাহিত জীবন, তা তো নয়। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল? তোমার বিজনেসের জায়গাটায়, মানে আমি যে রুলিং বিজনেস করবো বা বিজনেসটা চালিয়ে যাই, বিজনেসটা একদম নেগেটিভ হয়ে গেল। তার কারণ গ্রহের অবস্থান নেগেটিভ হয়ে গেছিল। কেননা বুধ বিজনেসের কারকতা, বুধ বিজনেসকে রিপ্রেজেন্ট করে। শুক্র এবং মঙ্গলের মধ্যে যখন সাডেনলি ব্লকড অর্থাৎ অবস্ট্রাক্ট ক্রিয়েট করলো, তার মানে সবকিছু সাজিয়ে বসে রইলাম, কিন্তু আলটিমেট বিজনেস আমার মানে দেখা যাচ্ছে হয়তো মাসে 1000 টাকা সেল নেই। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই না? তোমার এই বিজনেসটা শুরু করার আগে অবশ্যই আমার কাছে আসা উচিত ছিল। নেগেটিভিটিকে অফ করার পর 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়ে যায়। এই 7 মাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ তখন কিন্তু স্যার তোমার পাশে থাকতো এবং স্যার তোমাকে বলতো কিভাবে এগোতে হবে, কিভাবে। হ্যাঁ, মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কোনো নাম বলতে পারছি না, কারণ নাম বললে সেন্সর বোর্ড কেটে দিতে পারে বা কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। নামি তারকা দেখা যাচ্ছে খুব 5 টাকার, 10 টাকার, 25 টাকার, 50 টাকার, 100 টাকার সাবান মাখছে অ্যাড দেখা যায়। আদতে তারা সেই 5 টাকা, 10 টাকা, 25 টাকার সাবান কি মাখে না। তাহলে আমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে এই মার্কেটটাতে যাতে আমি ভালো মতন বিক্রি হতে পারি। কেননা 10 নাম্বার ঘর, আবার বলছি, ক্ষেত্রের জায়গায় বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে প্রফেশনালি কতটুকু আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি সারা বছর ধরে পড়লাম, পরীক্ষার খাতায় গিয়ে দেখা গেল আমি গুলিয়ে ফেললাম, এটা যেন কি আমি ঠিক মতন আমি লিখতেই পারলাম না। আমি যে প্রস্তুতিটা নিয়ে গেছিলাম সেটাকে আমি ডেলিভার করতে পারলাম না। তাহলে তোমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে প্রফেশনালি তুমি ইমপ্লিমেন্ট করতে পারলে না। পশ্চিম বাংলায় অন্তত 2 থেকে 3 জন এমন অ্যাস্ট্রোলজার আছে, ঠিক নামগুলো বলতে পারবো না, কিন্তু তাদের প্রেডিকশন আমি শুনেছি টেরিফিক। কিন্তু তারা জীবনে কখনো মানে অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে অ্যাস্ট্রোলজার হিসেবে সফল হতে পারেনি। তারা নয় কেউ ব্রোকারির কাজ করছে, নয় কেউ ওই চাল ডাল মুদিখানার দোকান করে বসে রয়েছে। তার কারণ তাদের ভেতরের যে জ্ঞানটা
সেইটাকে তারা প্রফেশনালি কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেনি। সেই জ্ঞানটাকে তারা কিন্তু আরেকজনকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনি। হ্যাঁ, তার মানে আমার যে জ্ঞান সেটা কিন্তু এই যে নলেজের যে আমাদের মার্কেট, সেখানে আমি বিক্রি করতে পারলাম না, পাবলিক নিল না। এটা কিন্তু মারাত্মক জিনিস। এটা এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, তুমি যে কোনো কাজ যখন করো তখন পুরোপুরি নিজেকে নিয়োজিত করে দাও। ভেরি নাইস, আমার শরীরের ঊর্জা জ্ঞান এইগুলোকে আমি নিয়োজিত করছি, ঠিক আছে, কিন্তু অর্থ বড় চঞ্চলা। ভুল জায়গায় একবার যদি ইনভেস্ট করে দাও তাহলে সেখান থেকে তুমি তো আর রিটার্ন পাবে না। তুমি যে সিকিউর লাইফ লিড করবে, 1 সেকেন্ডের মধ্যে তুমি ভিখারি হয়ে যেতে পারো। ইতিহাস দেখো, রাজা, জমিদার, সম্রাট ভিখারি হয়ে গেছে অর্থনৈতিক ভুল ইনভেস্টের জন্য, অর্থনৈতিক ইমপ্লিমেন্টেশনটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য। তোমার ক্ষেত্রেও কিন্তু তাই। প্রবলেম যেটা হয়ে গেল, আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি, তাহলে 6 নাম্বার ঘরে শ্রাপিত দোষ হলে এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শুক্র এবং মঙ্গল, শুক্র এবং মঙ্গল মানে বারবার ধরে কি বলেছি, ব্যাংক রিলেটেড, মামলা রিলেটেড, এই জায়গায় ফেঁসে যাওয়ার জায়গা, তাহলে সেই জায়গায় চন্দ্র যখন হিট করছে, সেখানে আমার বুধও যখন বসে রয়েছে, শুধুমাত্র নিজের সবটুকু দিলে তা নয়, দেখা গেল প্রয়োজন ছিল না কিছু, মনে করুন আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আমি তোমাকে বোঝাবার জন্য বলছি। একটা জায়গায় এখন টেবিল ফ্যান দিয়ে কাজ চলে যেত, তুমি সেখানে দেখা গেল 4টে টেবিল, আমাদের 4টে এসি বসিয়ে দিলে, দেখা গেল কাঁচ দিয়ে ঘিরে দিলে। এত ডেকোরেশনের প্রথমে প্রয়োজন ছিল না, তুমি আগে থেকেই প্রেডিক্ট করে নিলে একদম সবটুকু দিয়ে নিয়োজিত হবে এবং আমি ফাইটিং করে জিতে যাবো। ওরকম করে জেতা যায় না, ওরকম করে জেতা যায় না। আমি বারবার ধরে বলেছি, জন্ম ছক দ্বারা বোঝা যায় আমি ফুটবলার হব নাকি সার্ভিস হোল্ডার হব, নাকি অভিনেত্রী হব, হ্যাঁ, নাকি টিচার হব, নাকি উকিল হব, নাকি ডাক্তার হব, কি হব। কারণ কোন লাইনটায় গেলে আমি এক্সট্রিম সফল হতে পারি। অন্য কোনো লাইনে গেলে হয়তো সফল হলাম, কিন্তু দেখা গেল 50% সফল হলাম। এটা নিয়ে আমি বহুবার ধরে বলেছি। তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তুমি যদি আমার কাছে আসতে, আমি তোমাকে এখন বিজনেস শুরু করতেই দিতাম না। তাহলে কি হয়ে গেল, ব্যাংক লোন হয়ে গেল, পার্সোনাল লোন হয়ে গেল, এবং নিজের সবটুকু আমি ইনভেস্ট করলাম। ভাবলাম এটা কিন্তু প্রচুর। আমার কাছে আজকের দিনে যারা আসে, যারা সত্যি সত্যি আমাকে স্যার বলে মনে করে, তাদের মধ্যে কিন্তু প্রায় 80 থেকে 90% তারা এসে বলে, একটা সময় ভেবেছিলাম কর্মটাই শেষ কথা, কিন্তু এখন বুঝতে পারছি কর্মটা শেষ কথা নয়, কোনো একটা গ্রহের ব্যাপার আছে। তখন আমি হরমোন যখন বলি, তখন তারা বলে রাইট, এবার বুঝতে পারছি। তারা খুব শিক্ষিত, ভদ্র, জেন্টল পারসন। তাই জন্য এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা যারা আমাকে রিয়েল স্যার বলে মনে করে, তাদের মধ্যে 80 থেকে 90% একটা সময় কর্মই শেষ কথা, অ্যাস্ট্রোলজি বলে কিছু হয় না। অ্যাস্ট্রোলজি মানে ভাগ লাগবো, এইগুলোকে আমরা বিশ্বাস করি না। পরবর্তীকালে যখন দেখছি, আরে স্যার তো কর্মেরই কথা বলছে, কিন্তু রুলস এন্ড রেগুলেশন মেনে কর্মের কথা বলছে এবং যেটা বোঝাচ্ছে তার পেছনে তো যুক্তি রয়েছে, তখন তারা আসে। এবং তারা কিন্তু কোন রকমের আমার এত নলেজ আমি স্যার বলবো তা কিন্তু নয়। চিরকালই অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা অল্প বিদ্যা তার স্যার বলবো, আচ্ছা আপনি মানে বলতেও পারছে না, সুমন্ত বাবুও বলতে পারছে না, আবার স্যারও বলতে পারছে না, তাহলে কি বলবো, আচ্ছা আপনি করে। আর আমি বুঝতে পারি। কটা এক্সাম্পল চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে হাই প্রোফাইল মানুষেরা যারা কর্মকে বিশ্বাস করতে দেখছে কর্মই তো শেষ কথা নয়, তারা কিন্তু আমার কাছে প্রথমেই বলে, স্যার একদম স্যারেন্ডার কাকে করা বলে। আমি এখনই আমার মানে আমি মিনিমাম 50 জনের নাম বলতে পারি, যারা 2024-2025 এর এই পর্যন্ত এসছে। 50 জন মিনিমাম, আরো এসি ছাড়া কম নয় বলতে পারি, কেননা আমার মনে রাখার ক্ষমতা অত্যন্ত মারাত্মক, এটা সবাই জানে, মানে আমার স্টুডেন্টরা। যাই হোক, এবার একটা প্রবলেম কি হয়ে গেল, ভাই আমি বিয়ে থা করিনি, আমি এই ব্যাপারে জানি না, বা আমি বেশিরভাগ সময় না খেয়ে কাটিয়েছি। স্টিল নাও আজকের দিনেও 2-3টে জামাতেই আমার বোধহয় লাস্ট 10 বছরের 2-3টে জামা মাত্র আমার কোড আছে, 21টা কোড। কিন্তু আমি
তাই জন্য ঠিক মতন জানি না। অনেকেই আছে আমার যে সম্পত্তি হচ্ছে এটা আর অনেকেই হতে পারে, মানে আমাদের কি বলবো, মানে ইলিগাল কোন রকমের হ্যারাসমেন্টের জায়গা আসতে পারে, তাই জন্য দেখবে বেশিরভাগই বউয়ের নামে করে রাখে। এও কিন্তু বউয়ের নামে করে রেখেছিল বাড়িটা, যে বাড়িটা কিন্তু খারাপ বাড়ি নয়, হ্যাঁ বাড়ি ফ্ল্যাট নয়, কিন্তু বাড়ি আমি যেটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো বাড়ি বউয়ের নামে করে রেখেছিল। এবার বিজনেস ক্ষেত্রে যেভাবেই হোক, বিজনেস ক্ষেত্রের আগেও হতে পারে পরেও হতে পারে। আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমি কি বলে, যে বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, একদম পাশেই কিন্তু বিশ্বাসঘাতক। এবং বিশ্বাসঘাতক কিন্তু তোমার সমস্ত কিছু সম্পর্কে জানে, তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতকতা না হলে ভারতবর্ষ 200 বছর কখনো কিন্তু পরাধীন থাকতো না, তাই তো? সেটাও কিন্তু বিশ্বাসঘাতকতার জন্যই প্রথমেই কিন্তু যারা এসে পরে ছড়ি ঘোরাতে চেয়েছিল তারা কিন্তু লেজ গুটিয়ে পালিয়ে যেত। বিশ্বাসঘাতকতা কি হলো? শুক্র 9 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে 11 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে বসে আছে। 1 2 3 4 5 6 7 এবং 4 নাম্বার আমাদের 11 নাম্বার ঘরে শুক্র রবির ঘরে বসে আছে, এবং রবির সাথে বসে আছে, শুক্র রবির সাথে বসে আছে, এবং বৃহস্পতির ঘরে বসে আছে। সেই বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে আছে, সেই মঙ্গল কিন্তু শুক্রের সাথে 9 নাম্বার ঘরে নেগেটিভ করে দিয়েছে। তাহলে স্ত্রী কি হয়ে গেল? যে কোনো কারণেই হোক, স্ত্রীর প্রেডিকশন করছি না, তার সম্পর্কে কোনো কিছু বলে বেকার আমাকে দোষারোপ, আমাকে খিস্তি খেউর দিতে পারে, আমি এসব বলতেই চাই না। কিন্তু দেখা যাচ্ছে তুমি যে লেভেলটাতে রয়েছে, প্রত্যেকের তো একটা ঘরানা থাকে, তার চাইতে অনেক নিচু লেভেলের কারোর সাথে কিন্তু তোমার স্ত্রীর একটা অবৈধ প্রেমজ সম্পর্ক সৃষ্টি হয়েছে, অনেকদিন ধরেই হয়তো হয়েছে। আমি যেহেতু তোমার ছক দ্বারা দেখছি, তাই জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, শুক্র এবং কেতুর অবস্থান, এবং সেখানে শনি বসে আছে, একদম মানে কি বলবো, সততার কারো কথা নেগেটিভ হয়ে গেছে, অসৎ হয়ে গেল স্ত্রী। এমনও হতে পারে তোমার উপার্জিত অর্থ হয়তো তাকিয়ে দিয়েছে, কেননা তার ক্যাটাগরি অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হয়ে গেল, যে সে কিন্তু তোমার স্ত্রী যখন তোমার সিচুয়েশন ক্রিয়েট হলো, তোমার এরকম একটা সিচুয়েশনে মানসিকতা, মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ কি হতে পারে আমি জানি। এরকম মিনিমাম অন্তত কয়েক হাজার প্রেডিকশন করেছি, তখন একদম দুমড়ে মুজড়ে যায় মানুষ। অনেক সময় দেখা যায় যে আমি নদীর পাড়ে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে, বা দেখা যাচ্ছে নিরালা কোনো স্থানে গিয়ে, শ্মশান ঘাটে গিয়ে বসে রয়েছি, হতে পারে মানুষ সব দিক দিয়ে দুমড়ে মুজড়ে গেল। সে শিক্ষিত, সে অনেস্ট, সে কর্ম করতে চায় সবকিছু, কিন্তু আলটিমেট চরম বিফলতার জায়গা। এবং একটা সময় কিন্তু সফলতাকে সে ধরেছিল, আমি বিফল এটাকে মেনে নেওয়া যায়, কিন্তু আমি সফল হওয়ার পর যখন বিফল হব, তার জন্য বারবার ধরে বলেছি, ভাই খারাপ আছি, যখন ভালো থাকবো যেন তারপর একদম আজীবন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভালো থাকি। কেননা খারাপ আছি, তারপরে ভালোতে গেলাম, ভালো থেকে যদি আবার খারাপে চলে আসি, সেটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না, কোনো মতেই নয়। তার জন্যই যুদ্ধ, তার জন্যই লড়াই, তার জন্যই সংগ্রাম, তার জন্যই নিজেকে একদম পুরো নিংড়ে পুরোটুকু দিয়ে দেওয়া। এর ক্ষেত্রে তো সেই জিনিসটাই ঘটলো। যেই সময় তুমি বিপদে পড়লে, যেই সময় হাজবেন্ড বিপদে পড়লো, নিঃস্ব হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা দেনা, কোটি কোটি টাকাও দেনা হতে পারে, তখন তাঁরই স্ত্রী কি করলো? তাকে ছেড়ে তার সাথে পালিয়ে গেল। ছি 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 ছি। তার সাথে পালিয়ে গেল, মানে তার সাথে পালিয়ে গেল, এইটা তুমি একমাত্র জানো। প্রথমে সে বলেছিল না আমি এখানে যাচ্ছি, ওই যাচ্ছি, এই নানান অছিলায় তার সাথে যে পালিয়ে গেল সেটা কোনোদিন বলেনি। তুমি নিশ্চয়ই আজকের দিনে বুঝতে পারছো। এবং আজকের দিনেও তারা যে একদম বিয়ে করেছে তা নয়, তার কারণ লিগেলি কখনোই বিয়ে করতে পারে না। যদিও এখন এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তুমি পুলিশের কাছে দৌড়বে না, মামলা মোকদ্দমা করবে না, নিজের সারভাইভের জায়গাটা চিন্তা করবে। প্রবলেম হয়ে গেল। মানে মানুষ কত বড় বেঈমান হয় আমি আবার বলছি। মানে আমি অন্তত কয়েক লক্ষ এমন নারীকে চিনি, তাদের স্যাক্রিফাইস, আমি তার জন্য মেয়েদেরকে মা বলে ডাকি, তাদের স্যাক্রিফাইস অকল্পনীয়।
দেখা গেল 70% 80% ভালো মানুষ, মানে মহিলা মা, কিন্তু কিছু এমন মহিলা আছে যারা কিন্তু আজকের দিনেও ব্যভিচারিণী, স্বেচ্ছাচারিণী এবং ওই যে সুখের পায়রা। সে বাইরে চলে গেল, এবার তার যার সাথে সে আছে বা সম্পর্ক আছে যাই থাকুক, আলটিমেট কিন্তু তার যে মানে একসাথে থাকবো বা আমি একটা ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স দিয়ে আমি আলাদা সংসার করব, সেও ক্ষমতাও নেই। প্রেম করার তার ইচ্ছে আছে, প্রেম করার তার ক্ষমতা ছিল, মানে আমি যেই ছেলেটির কথা বলছি, কিন্তু আমি বিয়ে করে সংসার চালাবো সেই ক্ষমতা নেই। বা তোমার স্ত্রীও হয়তো বলেছে আমি রয়েছি, তুমি চিন্তা করো না, হতেই পারে, তারা কি বলেছে সেটা তো আমি জানি না। তোমার স্ত্রী এখনো বলছি ঘরটা আমার নামে, ঘরটাকে বিক্রি করো, এরকম কোনো কিছু একটা কম্প্রোমাইজের জায়গা বলছে, নয় বলছে আমাকে 80%, 70%, 60%, এই ধরনের কোনো কিছু একটা কি বলছে সেটা তো আমি বুঝতে পারবো না। একদম ডেফিনিট ভাবে কিন্তু ঘরটাকে সেল করার কথা বলছে, বাড়িটাকে সেল করার কথা বলছে, এবং একটা পার্সেন্টেজ তাকে দিয়ে দিতে বলছে। কেন দিতে বলছে জানো? সেও কিন্তু সেইটা নিয়ে গিয়ে বলবে না তুমি বিজনেস করো, তুমি টোটো কেনো, তুমি অটো কেনো, আমি কোনো মানে প্রফেশনকে কম ছোট বলছি না, কিন্তু আমার যখন নিজের ক্ষমতা নেই তখন অন্যের বাড়ির কোনো মহিলাকে খুঁজলে তারও দোষ আছে মানছি, কিন্তু আমি একজনকে নিয়ে পালিয়ে গেলাম, বা এখনো আমি যেহেতু সেপারেশনের জায়গা রয়েছে, তার কারণ ডিভোর্স তো হয়নি, সুতরাং কোনো কিছুই করতে পারছি না, তাহলে তাকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখছি, এদিকে ঠনঠন গোপালা। এরকম প্রচুর মানুষ আছে, চারিপাশে তাকাও, প্রচুর প্রেম করার খুব ইচ্ছে রয়েছে। হ্যাঁ, বড়লোক বাড়ির মেয়েকে দারুণ লাগছে, কিন্তু এদিকে একদিন চালাবার ক্ষমতা নেই। যাই হোক, খিস্তি খিস্তি আর মারলাম না। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনে, আমি যেটা দেখতে পাচ্ছি মানসিকভাবে, দৈহিকভাবে সব দিক দিয়ে তুমি ক্লোজড হয়ে গেছো। আমি তোমাকে বোঝাবার চেষ্টা করলাম, তোমাকে আজকের দিনে আমি গ্যারেন্টি দিলাম, আমার নাম স্যার সুমন্ত জি চৌধুরী। তুমি একটিবার আমার সাথে দেখা করো, এবং আমি তোমাকে বলছি, তোমার মারাত্মক নেগেটিভ সিচুয়েশন লক্ষ্য করতে পারছি, আমি তোমাকে যতটুকু সম্ভব হেল্প করব, এবং এই অড সিচুয়েশন থেকে আমাকে 12 থেকে 15টা মাস টাইম দিতে হবে। আমি এই অড সিচুয়েশন থেকে তোমাকে বের করে আনবো, এবং এই যে তোমার সাথে যিনি বা যারা গাদ্দারি করলো তাদের কি অবস্থা আমি করব, তুমি আমার প্রতি ভরসা এবং বিশ্বাস রাখতে পারো। তবে এমনটি হতেই পারে যে বাড়িটি হয়তো সেল করতে হলো, কারণ বাড়িটি তার নামে যখন রয়েছে, সেক্ষেত্রে আমি ছুমন্তর ছু করে বাড়িটা তোমার নামে করতে পারবো না। কিন্তু আজকের দিনে তুমি কিন্তু কোনো রকমের নেগেটিভ কোনো কাজ করো না, নেগেটিভ চিন্তা করো না। আজ থেকে আমি তোমার সাথে রইলাম, এবং আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার নেগেটিভিটি অফ করব, এবং তুমি যতটুকু, মানে তোমার তো একটা সময় সফলতার জায়গা ছিল, সেই সফলতার জায়গায় তুমি যতটুকু সফল ছিলে তার দ্বিগুণ সফল আমি তোমাকে করব, এইটুকুই শুধু বললাম। আমি জানি তোমার কোনো প্রশ্ন নেই, কেননা এভরিথিং আমি তোমাকে একদম পরিষ্কার বুঝিয়ে দিলাম। কেমন? তুমি আমার প্রতি বিশ্বাস রেখো, আমার প্রতি ভরসা রেখো। আমি বারবার ধরে বলেছি যে ভগবানের সাথে আমার দ্বন্দ্ব যুদ্ধ হয়, যদিও গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস, তবুও বলছি ভগবানের ক্রিয়াকর্ম যেখানে থেমে যায় সেখান থেকেই আমার ক্রিয়াকর্ম শুরু হয়। আর যারা একদম শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, তাদের জন্য আমি রয়েছি, তাদের জন্যই আমি। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।